হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাঠশালাতে টেন্সের যে সর্বশেষ পার্টটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা কিভাবে একটা মাত্র ছকের মাধ্যমে আমরা 3টি টেন্স এবং তার সাথে যে টোটাল আরও 4টা করে মোট 12টা টেন্স রয়েছে সেটা কিভাবে এক নজরে আমরা শিখতে পারি সে বিষয়েও আলোচনা করব। প্রথমেই যেহেতু আজকে আমরা আমাদের এই থার্ড পার্টের ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই একটু বলে নেই যে ফিউচার টেন্স কি বা কাকে বলে। সাধারণত যে কাজগুলো আমরা ভবিষ্যতে করব বা শেষে ব থাকবে, অর্থাৎ ভার্বের সাথে যখন আমি বাংলা করার ক্ষেত্রে যদি বলি যে সকল ভার্বের সাথে সাধারণত বাংলায় ব থাকে সেগুলোকেই কিন্তু আমরা ফিউচার টেন্স বলতে পারি, অর্থাৎ যে সকল কাজ আমরা ভবিষ্যতে করব। সো আমি যেহেতু আগের দুটি ভিডিওতে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, সো প্রথমেই আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব এবং তারপরে কিভাবে একটা টেবিলের মাধ্যমে আমরা 3টা টেন্স জানতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যেহেতু বলছিলাম ফিউচার টেন্সের কথা, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে টোটাল যে 12টা টেন্স রয়েছে এবং প্রধান 3টি টেন্স রয়েছে তার পুরো 12টা টেন্স নিয়েই কিন্তু আমি একটা ছক করেছি বা একটা টেবিলের মতো করেছি। সো ফার্স্টে আমি ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা ছিল যে ফিউচার টেন্স এবং তার সাথে রয়েছে সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স। সো আমরা বলতে পারি যে ফিউচার সিম্পল টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স। সো আমরা যদি ফিউচার সিম্পল টেন্সের কথা বলি, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি লিখে দিয়েছি যে উইল বা শ্যাল এবং তারপরে ভার্ব থাকবে। সো এখানে কিন্তু ভার্বটা আসলে বেস ফর্মটাই বসবে, ফিউচার টেন্সের জন্য আসলে ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না। এখন বলা হতে পারে আমি কখন শ্যাল বা উইল বসাবো। সাধারণত শ্যাল বর্তমান সময়ের ব্যবহারে যদি আমরা দেখি আসলে শ্যাল মারা গেছে, কারণ হচ্ছে গিয়ে এখন অনেক বেশি উইল ব্যবহার হচ্ছে। সো আমরা যেটাই বলি না কেন ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আসলে শ্যাল বা উইল বসবে এবং তারপরে ভার্ব বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সে আগের মতোই যদি আমরা দেখি আসলে কিন্তু ফিউচার হওয়ার কারণে ওর শুধুমাত্র শ্যাল বা উইলটুকু এসেছে এবং তার সাথে এক্সট্রা একটা বি যোগ হয়েছে। তো আমরা যদি সে আগের মতো বলি আসলে কিন্তু ফিউচার হওয়ার জন্য শ্যাল উইল থাকছে, সেটা সে আগের মতোই, অর্থাৎ বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি আমরা বলি তার সাথে কিন্তু একটা বি চলে এসেছে। এবং কন্টিনিউয়াস যেহেতু তার মানে অবিরত বা চলতে থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ভার্বের সাথে আইএনজিও অ্যাড করে দিয়েছি। এরপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো আমি যদি পারফেক্টের কথা বলি, আগেই কিন্তু বলেছি পারফেক্ট টেন্স পারফেক্টলি কাজ করে, জাস্ট এখানে পার্থক্য হচ্ছে এটা ভবিষ্যতে পারফেক্টলি কাজ করবে। তার মানে ফিউচার যেহেতু শ্যাল বা উইলকে তো বাদ দেওয়ার কোনো সুযোগই নেই, জাস্ট এখানে একটা হ্যাভ এসেছে, কারণ ও ফিউচার যেহেতু ফিউচার মানে হ্যাভ বা হ্যাজ থাকে, আমরা প্রেজেন্টেই দেখেছিলাম, এবং সেই আগের মতো সেই পুরনো আমরা যে বলেছিলাম V3 ফর্মটা, এখানে কিন্তু সেই V3 ফর্মটা বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা চলে আসবে। তো আমি যদি এর একটা এক্সাম্পল বলি তাহলে কিন্তু এরকম বলতে পারি আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এরপরে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেই বলেছি যে যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে ও পারফেক্টেরও কিছু জিনিস নেবে এবং কন্টিনিউয়াস টেন্সেরও কিছু জিনিস নেবে। তো যদি আমরা প্রথমেই দেখি শ্যাল উইল ফিউচার হবার কারণে ফিক্সড, এটা তো থাকবেই, তার সাথে একটা হ্যাভ চলে এসেছে। এই হ্যাভটা কিন্তু আসলে কোথা থেকে নিয়েছে, পারফেক্টের থেকে নিয়ে নিয়েছে। আবার আমি যদি বলি ভার্বের সাথে আইএনজি, সেটাও কিন্তু ও কন্টিনিউয়াসের থেকে নিয়েছে, যেহেতু ওর ধার করে চলা স্বভাব, তো এই জন্য কিন্তু ও পারফেক্টেরও একটু জিনিস নিয়েছে, কন্টিনিউয়াসেরও একটু জিনিস নিয়েছে, এবং যেহেতু এটা ফিউচার সো শ্যাল উইল নিয়েছে। এখন বাকি কি থেকে যায়, সেটা হচ্ছে একটা বিন। তার মানে আমি যদি বলি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি শ্যাল উইল থাকার সেটা থাকবে, তার সাথে হ্যাভ চলে আসবে, বিন হবে এবং ভার্বের সাথে আইএনজি। একটু যদি আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। তো এটা গেল আমাদের ফিউচার সম্পর্কিত কথা। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ভিডিওর যে কিভাবে আমরা একটা ছকের মাধ্যমে টোটাল 12টা টেন্স শিখে ফেলতে পারি। আমি কিন্তু আজকে তোমাদের শেখার জন্য প্রতিটা ভিডিওতে কিন্তু আমি শুধু প্রেজেন্ট বা শুধু পাস্টের ফর্মটুকু এঁকেছিলাম, আমি কিন্তু আজকে ফিউচারটা বোঝানোর জন্য পুরোটাই এঁকেছি। এটার কারণ হচ্ছে যেহেতু আমি ফুল ছকটা এঁকে নিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। আমি আরেকবার রিপিট করব, যেমন এখানে আমরা প্রথমেই কিন্তু পড়েছিলাম যে সিম্পল টেন্স সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, সব সময় তার ভার্বের বেস ফর্মটা বসা উচিত। কিন্তু যখনই প্রেজেন্ট হচ্ছে তখন হয়তো বেস ফর্ম হচ্ছে, যখন ফিউচার হচ্ছে তখনও বেস ফর্ম হচ্ছে, জাস্ট যখন পাস্ট হচ্ছে তখন কিন্তু বেস ফর্ম না হয়ে তার পাস্ট ফর্ম বা
V2 ফর্মটা বসছে, এবং যখন ফিউচার হচ্ছে তখন কিন্তু শ্যাল বা উইলটা বসছে। বাকি সব কিন্তু আমার ইনডেফিনিট টেন্সের বেলায় ঠিক থাকছে, সেটা ফিউচার হোক, পাস্ট হোক অথবা প্রেজেন্ট হোক। আবার সেই একইভাবে আমি যদি কন্টিনিউয়াসের কথা বলি, একটু যদি খেয়াল করো, প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা করে ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু ফিক্সড। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যখন আমি প্রেজেন্টের কথা বলছি, অর্থাৎ বর্তমানে, বর্তমানে বলা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে এম ইজ আর কে নিয়ে নিয়েছি। যখন আমি পাস্ট বোঝাচ্ছি আমি কিন্তু ওয়াজ বা ওয়্যার নিয়ে নিচ্ছি। আবার যখন আমি ফিউচার বোঝাচ্ছি সেখানে কিন্তু আমি শ্যাল বা উইল নিয়েছিলাম। জাস্ট একটু পার্থক্য হচ্ছে, এখানে একটা বি অ্যাড হয়েছে। এরপর হচ্ছে পারফেক্ট টেন্স। এখন আমি যদি সেই আগের মতোই পারফেক্টের কথা বলি, পারফেক্ট মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 যে ফর্মটা রয়েছে সেটা হবে। কিছু কিছু চেঞ্জেস আসবে। কি চেঞ্জেস? যেমন প্রেজেন্টের বেলায় এখানে হ্যাভ বা হ্যাজ হয়েছিল, পাস্টের বেলায় এখানে হ্যাড হয়েছিল, এবং যখন আমি ফিউচার বলেছিলাম তখন শ্যাল বা উইল হয়েছিল, একটা এক্সট্রা হ্যাভ ছিল। সেই একইভাবে আমি যদি এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, আমার কিন্তু সেই হ্যাভ বা হ্যাজ রয়ে গিয়েছে। বিনটাও কিন্তু সেই একই আছে, জাস্ট ভার্বের সাথে আইএনজি। এই আইএনজিটা কিন্তু আমার পরবর্তী তিনটা টেন্সের ক্ষেত্রে কিন্তু আসলে কন্টিনিউ হচ্ছে। আমরা ছোটবেলা থেকে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রতিটা টেন্সের যে বেসিক ফর্ম সেটা মনে রাখি, এবং তারপরে আলাদা আলাদা বাকি চারটা মনে রাখার চেষ্টা করি। এতে করে যেটা হয় যে আমরা আসলে যখনই স্ট্রাকচার মনে করতে যাই, তারপরে সেটাকে এক্সাম্পলে ফেলতে যাই, তখন কিন্তু আমরা আসলে ভুল করি। বাট এভাবে যদি একটু মনে রাখার চেষ্টা করি, আমার মনে হয় তাহলে কোন টেন্সে কি কি পার্থক্য হচ্ছে সেটা কিন্তু আমার মাথায় অলরেডি একটা সেট হয়ে যাচ্ছে। যখনই আমার সেট হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি খুব ভালোভাবে বলতে পারছি যে এই টেন্স মানে এভাবে চেঞ্জেস হচ্ছে। এখন মনে হতে পারে আসলে কি এক্সাম হলে আমাদেরকে এই টেন্স সলভ করতে দেওয়া হবে? না, তোমাদেরকে এভাবে ডিরেক্ট টেন্স সলভ করতে হয়তো দেওয়া হবে না, কিন্তু গ্রামারের অন্যান্য যে কোনো সেকশন নিয়েই তুমি আলোচনা করতে যাও না কেন, তোমাকে কিন্তু টেন্স সম্পর্কে জানতে হবে। তুমি যে কোনো ফর্মে বসাও, তোমার সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে এটাই যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি ভার্বটা বসাতে পারবে না। এবং সঠিক মিনিংটা বোঝার জন্যও কিন্তু টেন্স জানার অনেক বেশি অপরিহার্য। তো আশা করছি একটা ছকের মাধ্যমে কিভাবে তোমরা টেন্স শিখতে পারো, আগে যে ধারণাটা ছিল সেটা হয়তো বা আগের থেকে আরেকটু হলেও বেশি ক্লিয়ার হয়েছে আশা করি। এবং আমার মনে হচ্ছে এভাবে যদি তোমরা টেন্সটা শেখো, খুব সহজেই হয়তো এক্সাম হলে ভালো করতে পারবে। সকলকে ধন্যবাদ।